বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বাংলাদেশে অনেক অঘটন দেখেছি, অনেক অপকর্ম দেখেছি। এই ধরনের একটি পরিস্থিতির মুখোমুখি আমরা হব, মুক্তিযোদ্ধারা হবে, এটি কোনোদিন কল্পনা করিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের এক অনন্য ব্যক্তিত্ব। সবাই আমরা জানি, প্রথমে তিনি তার নিজের পক্ষে, পরবর্তীকালে বঙ্গবন্ধুর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এটা করে বর্তমান সরকার এটিকে একটি অপরাধ হিসাবে বিবেচনা করে। এজন্যই তার প্রতিক্রিয়া, যে ঘোষণাটি কোনো রাজনৈতিক নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা দিতে পারেননি, সেটি দিয়েই তিনি বর্তমান শাসক গোষ্ঠীর বিরাজমান হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টর ছিল। তৎকালীন মেজর জিয়াউর রহমান একটি সেক্টর কমান্ডার এবং জেড ফোর্স কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের কৃতিত্ব অসামান্য। মুক্তিযুদ্ধের পর যে সাহসিকতা পুরস্কার বা গ্যালারি অ্যাওয়ার্ড সমূহ দেওয়া হয়েছিল, জেড ফোর্স সবচেয়ে বেশি তা অর্জন করেছে। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক সবচেয়ে বেশি অর্জন করেছে জেড ফোর্স, রণাঙ্গনে সাহসিকতা, বীরত্ব প্রদর্শন করে। একইভাবে শহীদের সংখ্যাও জেড ফোর্সের সর্বাধিক। সবচেয়ে বেশি সংখ্যক মুক্তি সেনা জেড ফোর্সের অধীনস্থ সেনারা জীবন দিয়ে এই স্বাধীনতার সূর্যকে উদ্দীত করেছেন বাংলাদেশের মানচিত্রে। জিয়াউর রহমান অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো ছিলেন না। আপনারা হয়তো নাও জানতে পারেন, প্রত্যেকটি সেক্টর হেডকোয়ার্টার ছিল সীমান্তের ওই পারে, ভারতের অভ্যন্তরে। সেক্টর কমান্ডারদেরকে ঢালাওভাবে বীরত্তম দেওয়া হয়েছে। এরা কেউ কখনো শত্রুর মোকাবেলা করেননি। কিন্তু জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি সিনিয়র অফিসার হয়ে, সেক্টর কমান্ডার হয়েও নিজের জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তার একজন প্রত্যক্ষ সাক্ষী আমি। একটি ঘটনা এই ক্ষেত্রে উল্লেখ করা উচিত। 28শে নভেম্বর 1971 সালে জকিগঞ্জের গৌরীপুর নামক স্থানে আমরা প্রথম ইস্ট বেঙ্গল রক্ষণ ব্যুহে অবস্থান করছিলাম। তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তিনি আমাদের সাথে ছিলেন এবং এই ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছিলেন। সকালবেলা পাকিস্তানি আর্মির 31 পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ করে। এই আক্রমণে এই 31 পাঞ্জাব রেজিমেন্ট নিশ্চিহ্ন হয়ে যায়। তাদের 60 জন সেখানে নিহত হয়। তাদের কমান্ডার মেজর সরোয়ার সেখানে নিহত হয়। আমরাই তাদেরকে কবরস্থ করেছি এবং তাদের 26 জনকে আমরা জীবিত অবস্থায় বন্দী করেছি। এই যে 6-7 ঘন্টা ব্যাপী যে যুদ্ধটি হয়, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত, এখানে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। তখন সকল সেক্টর কমান্ডার ভারতের অভ্যন্তরে ছিল। তার এখানে না আসলেও চলত, কিন্তু তিনি এমনই মুক্তিকামী পুরুষ ছিলেন, সৈনিকদের সাথে তার বন্ধন এতটাই দৃঢ় ছিল, জীবন বিপন্ন করে তিনি আমাদের সাথে এসেছেন। যুদ্ধের সময় আপনারা জানেন যে শত্রুর কামান গোলা বর্ষণ করে। আমাদেরও একটি গোলন্দাজ বাহিনী ছিল, ভারত বাহিনী, যারা শত্রুর উপরে গোলা নিক্ষেপ করেছে। এই যুদ্ধের এক পর্যায়ে আমি এবং কর্নেল জিয়াউর রহমান একই ট্রেন্সে ছিলাম প্রায় 3-4 ঘন্টা। আমার ট্রেন্স থেকে 100 গজ পূর্ব দিকে ছিল এই কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমানের ট্রেন্স। মাহবুব ওয়ারলেস সেটের মাধ্যমে আমাদের সহায়ক গোলন্দাজ বাহিনীকে গোলা ফেলার জন্য অনুরোধ করছিল মিলিটারি প্রসিডিওর অনুসারে। এই অনুরোধ করার সময় পাকিস্তানিরাও একটি গোলা নিক্ষেপ করে, যেটি এসে ক্যাপ্টেন মাহবুবের 10 ফুট দূরে পড়ে এবং তিনি গোলায় তাৎক্ষণিকভাবে শহীদ হন। এই গোলাটি ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চে না পড়ে মাত্র 100 গজ পশ্চিম দিকে যদি আমাদের ট্রেঞ্চে পড়তো, তাহলে মেজর জিয়াউর রহমান এবং আমি, আমাদের নাম শহীদের তালিকাভুক্ত হতো। এই কাহিনী এই কারণে উল্লেখ করলাম, এগুলো হলো নিয়ে বাস্তবতা। জিয়াউর রহমান অন্যান্যদের মতো সীমান্তের ওই পারে চুপচাপ বসেছিলেন না। তিনি যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তার অধীনস্থ সেনাদলকে নেতৃত্ব দিয়েছেন, জীবন বিপন্ন করে। এখানেও একজন ব্যক্তির সনদ যারা কেড়ে নিতে চায় না, তারা কি তাদের অবস্থা, ইতিহাস কি এদের কথাকে মনে রাখবে?
কে জামুনকার প্রধান ছিল, কে আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল, আজ থেকে 100 বছর পর তাদের কারো নাম থাকবে, জিয়াউর রহমানের নাম থাকবে। দ্বিতীয় একটি উদাহরণ, বর্তমান সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়ানোর চেষ্টা করছে। এটিরও আমি একজন প্রত্যক্ষ সাক্ষী। সেদিন 15ই আগস্ট তারিখে সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। এই খবর যখন আমরা পেলাম যে 32 নম্বরে হামলা হয়েছে, আমি এবং আমার কমান্ডিং অফিসার কর্নেল সাফাত জামিল খুব সকাল 6:30 বাজে, আমাদের গাড়ি আসে নাই, তখন আমরা পায়ে হেঁটে আমাদের অফিসের দিকে রওনা দিয়েছিলাম। পথে পড়ে জিয়াউর রহমানের বাড়ি, তিনি সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন। আমরা দুইজন আলাপ করলাম, আমি কর্নেল সাফাত এবং আমরা দুজনই জেড ফোর্সে জিয়ার অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম। আমরা ভাবলাম যাওয়ার আগে পাশেই ডেপুটি চিফের বাসা, ওনার সাথে একটু দেখা করে যাই, ওনাকে জানিয়ে যাই। আমরা বাসায় ঢুকলাম, কলিং বেল টিপলাম, তিনি পায়জামা, কাঁধে তোয়ালে, গায়ে একটা সাদা গেঞ্জি, মুখে সাবান লাগানো, তিনি বেরিয়ে এসে দরজাটা খুললেন। খুব সকাল 6:30 বাজে তিনি এসে বললেন, হোয়াট হ্যাপেন্ড? কর্নেল সাফাত বললেন, স্যার, প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। জিয়াউর রহমানকে অভিযুক্ত করা হয় কি আর উনি কি জবাব দিয়েছেন তার সাক্ষী তো আমি। উনি বললেন, উই আর সোলজার্স, আমরা সংবিধানকে সমুন্নত রাখবো, লেট আস আপহোল্ড দি কনস্টিটিউশন, গো এন্ড গেট ইউর ট্রুপস রেডি। এমন একজন সৈনিক যে এই ধরনের লোমহর্ষক ঘটনার সময় সংবিধান সমুন্নত রাখার কথা বলেছেন, সেই ধরনের ব্যক্তিকে, সেই ধরনের সোলজার ম্যাটেরিয়ালকে আজকে অ্যাকিউজ করা হচ্ছে যে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তো বিচার হয়েছে, ওই কোনো সাক্ষী, কোনো ব্যক্তি কেউ কি বলেছে যে উনি এইভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন বা পরিকল্পনা করেছেন? হোয়াট ইজ দিস? এটি হলো একমাত্র বর্তমান সরকার দেউলিয়াতের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। জাতিকে দেবার কিছুই নেই, আন্তর্জাতিকভাবে তাদের কেলেঙ্কারির কথা প্রতিনিয়ত ফাঁস হচ্ছে। জনগণের দৃষ্টি অন্যখানে নিবদ্ধ করার জন্য আজকে জিয়াউর রহমানের বীরুত্তমের মতো এমন একজন ব্যক্তি সম্পর্কে এই ধরনের অলিক মিথ্যা তথ্য তারা হাজির করেছেন জাতির দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করার জন্য। এটি অত্যন্ত দুঃখজনক। একজন লয়াল সোলজার যে সবসময় কনস্টিটিউশন আপহোল্ড করতে চেয়েছে। আমরা দুজন সাক্ষী, কর্নেল সাফাত মারা গিয়েছে, আমি একমাত্র দ্বিতীয় ব্যক্তি, আমারও যথেষ্ট বয়স হয়েছে, যে কোনো সময় চলে যেতে পারি। সেই জন্য টু পুট দি রেকর্ড স্ট্রেট আমি আজকে এই কথাটি মেনশন করবো আপনাদের। একসময় আমরা না থাকলেও বাংলাদেশের ইতিহাস থাকবে, সেখানে সত্য লিখন থাকুক, এটাই আমরা আশা করি। জিয়াউর রহমান কোন ধরনের হত্যাকাণ্ড, ষড়যন্ত্র ইত্যাদির সাথে কখনো জড়িত ছিলেন না। হি ওয়াজ এ হিরো, হি ওয়াজ এ ন্যাশনাল হিরো। এবং কেবলমাত্র হীনমন্যতা বোধে আক্রান্ত হয়ে বর্তমান সরকার আজকে এই ধরনের একজন মহান ব্যক্তির বিরুদ্ধে লেগেছে। এটা সাজানো ঠিকই বলেছেন, জামুনকার এগুলা কাজ না। জামুনকা হলে কে ভাতা পাবে, কে ভাতা পাবে না, কে মুক্তিযুদ্ধ, কে মুক্তিযুদ্ধ হবে না। বীরোত্তম স্বাধীনতার ঘোষক সেনাবাহিনীর জেনারেল প্রেসিডেন্ট, এদের ব্যাপারে তাদের ইতিহাসে জামুনকার কি, হুইজ জামুনকার, কে এদের চিনে, কেউ জামুনকার কি, কোথায় জিয়াউর রহমান আর কোথায় এগুলা? বাংলাদেশকে আর হাস্যাত্মক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, জনগণকে আর হাস্যাত্মক করবেন না। এই ধরনের উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, আপনি আপনার পিতাকে অসম্মান করছেন। ডোন্ট ইউ ফরগেট ইট এভার। এর খেতাব নিল কি গেল কিছুই আসে যায় না, তিনি তো মৃত এখন। খেতাব নিলেও জিয়াউর রহমান থাকবেন জনগণের লক্ষ কোটি মানুষের কাছে, অনাগত ভবিষ্যতের কাছে। জিয়াউর রহমান এদেশের একজন বীর মুক্তিযোদ্ধা রূপেই ইতিহাসে চিহ্নিত থাকবেন। জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসন তার চির অম্লান থাকবে। এই ধরনের জমকা ভঙ্কার কথায় কিছু আসে যাবে না। ধন্যবাদ।